out the light, and then put out the light. সংলাপটি রচনা করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 1564 খ্রিস্টাব্দে এবং তার মহাপ্রস্থান 1616 খ্রিস্টাব্দে। বিশ্ব নাটকের ইতিহাসে, বিশ্ব সাহিত্যের ইতিহাসে উইলিয়াম শেক্সপিয়ার এক অবিস্মরণীয় নক্ষত্রের নাম। উইলিয়াম শেক্সপিয়ারকে বাদ দিয়ে পৃথিবীর নাটকের ইতিহাস কখনো সম্পূর্ণ হয় না। স্বল্পায়ু এই ইংরেজ নাট্যকার এবং ইংরেজ কবি তার সংক্ষিপ্ত জীবনে লিখেছেন 38টি পূর্ণাঙ্গ নাটক, বেশ কিছু কবিতা এবং অসংখ্য সনেট। বলা যায় তিনি বিশ্ব সাহিত্যে প্রথম আধুনিক নাট্যকারদের একজন। যে সংলাপটি বললাম সেই সংলাপটি অনেকেই রিলেট করতে পারবেন যারা অজয় করের নির্দেশনায় সপ্তপদী ছবিটি দেখেছেন। মনে আছে সেখানে সেই কলেজে, মেডিকেল কলেজের একটি অনুষ্ঠানে উত্তম সুচিত্রার সেই ওথেলো বেড চেম্বার সিন অভিনয়ের অংশ, যেটির নেপথ্য পাঠ করেছিলেন জেনিফার কেন্ডেল এবং উৎপল দত্ত। হ্যাঁ, ঠিক তখন থেকে ওথেলো ঢুকে গিয়েছে বাঙালির ঘরে ঘরে। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না এই ওথেলো নাটকটি, বিশেষ করে এই ওথেলো নাটকটি বাংলা সাহিত্যের এবং বাংলা নাটকের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। কিভাবে, সেটাই আজ আপনাদের বলব। এবং এই ওথেলোকে কেন্দ্র করে আমাদের যে বাংলা থিয়েটারের ঐতিহ্য, সেই ঐতিহ্য আজ সময়ের সাথে সাথে আমরা অনেকটাই ভুলে গিয়েছি, যেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আমরা ভুলে গিয়েছি বাংলার বুকে বিদেশি রঙ্গালয়ের কথা। আমরা ভুলে গিয়েছি বাংলার বুকে বিদেশি অভিনেতা অভিনেত্রীদের কথা। সেই সমস্ত অভিনেতা অভিনেত্রী যারা এক সময় এই খোদ কলকাতার বুকে দাপিয়ে অভিনয় করেছেন। সেসব থিয়েটার হল আজ অতীত। সেসব মানুষগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছে। আজ যেটা বলবো সেটা হচ্ছে বাংলা থিয়েটারের সেরকমই এক বিস্তৃত অধ্যায়, এবং যেখানে ওতপ্রোতভাবে জড়িয়ে একজন বিস্তৃত প্রায় বাঙালি। আমাদের আজকের এই অধ্যায়ের সাথে যুক্ত ঠাকুর বাড়ির এক অজানা ইতিহাস। কি ইন্টারেস্টিং মনে হচ্ছে? ডেফিনেটলি। লেখাটা আমি যখন পড়েছিলাম তখন আমার কাছেও ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। আজকের এই ভিডিও সেটি উৎসর্গ করতে চাই বাংলা থিয়েটারের সাথে যুক্ত সমস্ত কুশীলব, সমস্ত নাট্য ব্যক্তিত্ব, সমস্ত নাট্য শিল্পীদের, যারা দিনের পর দিন থিয়েটারের জন্য প্রাণপাত করেছেন এবং যাদেরকে আমরা মনে রাখিনি। তারা জীবনের শেষ দিন পর্যন্ত এই থিয়েটারের জন্যই কাজ করে গিয়েছেন। আজ সেই সমস্ত নাট্যশিল্পী বন্ধুদের, সেই সমস্ত নাট্যকর্মীদের, বাংলা থিয়েটারের এই বিশাল ইতিহাস, বিশাল ঐতিহ্যের সাথে যুক্ত সমস্ত কুশীলবদের আজ শ্রদ্ধা জানাই এই ভিডিওর মাধ্যমে। আজ এই ভিডিওর জন্য যে লেখাটি আমি বাছাই করেছি সেই লেখাটি প্রখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কলম থেকে নেওয়া। রঞ্জনদা এই লেখাটি নিয়েছেন কলকাতায় বিদেশি রঙ্গালয় এই বই থেকে। 1967 সালে পাবলিশড এই বই, যে বইতে অনেক এরকম তথ্য রয়েছে। সেই তথ্যের মধ্যে একটি মণিমাণিক্য কুড়িয়ে এনেছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আজ আপনাদের জন্য সেই বিস্তৃত অধ্যায় আরেকবার তুলে আনা। শুনুন আজকের ভিডিও, যেখানে আমরা আবিষ্কার করব একজন বাঙালি ওথেলোকে, যাকে বলা হতো দ্য আনপেইন্টেড নিগার।
শুভ নাম বৈষ্ণবচরণ আঢ্য। আহা, একখান ছবি পাইনি কেন? ধারণা হতো কেমন দেখতে ছিল আঢ্য মশাইকে, ছবিখান বাঁধিয়ে রাখতাম। অবশ্যই রচনা করেছেন ইতিহাস, পার্মানেন্ট ছাপ রেখে গেছেন বাঙালির নাটুকে গপ্পে। তবু ভুলে গেছি আমরা বস্টম চার্ন আর ডিকে। সাল 1848। এখন পার্ক স্ট্রিটের যেখানে সেন্ট জেভিয়ার্স কলেজ, সেখানে তখন সাঁ সুসি থিয়েটার, এবং সাঁ সুসির তখন দুর্দিন। একে একে নিভেছে দেউটি। সাঁ সুসির নতুন মালিক জেমস ব্যারি 1841-এ এই ব্রিটিশ রঙ্গমঞ্চের উদ্ঘাটনের সময় থেকেই অভিনেতা হিসেবে জড়িয়ে আছেন। তিনি শেষ চেষ্টা করলেন সাঁ সুসির পুরনো বাণিজ্য ও রমরমা ফিরিয়ে আনতে। প্রথমেই প্রয়োজন অর্থের। অর্থ এলো মহারাজা রাধাকান্ত বাহাদুর, মহারাজা বৈদ্যনাথ রায়, মহারাজা প্রতাপচন্দ্র সিংহ, মহারাজা ব্রজেন্দ্র নারায়ণ রায়, বাবু প্রাণকৃষ্ণ মল্লিক, বাবু হরনাথ মল্লিক, বাবু গিরিশচন্দ্র দত্তের মতো কলকাতার বিত্তবান বর্ণময় তারকাদের কাছ থেকে। কিন্তু শুধু উজ্জ্বল পৃষ্ঠপোষকতা তো দর্শক টানার পক্ষে যথেষ্ট নয়। চাই প্রবল কোনো নাটক, মরণজয়ী যার আবেদন, এবং চাই স্টান্ট, নতুন চমক, এমন কিছু যা কলকাতার ইংরেজি থিয়েটারে অপূর্ব। 1848-এ দ্য ক্যালকাটা স্টার পত্রিকায় জেমস ব্যারি এই বিজ্ঞাপনটি ছাড়লেন। On Thursday evening, August 10th, 1848, will be acted Shakespeare's tragedy of Othello, Othello, the Moor of Venice, by a native gentleman. এ তো রীতিমতো বিস্ফোরণ। সাঁ সুসির অধিকাংশ দর্শকই তো ব্রিটিশ, অভিনেতা অভিনেত্রীরাও ইংরেজ, মালিকও ইংরেজ। যে বাঙালিরা এই থিয়েটারে নাটক দেখতে আসেন তারা সবাই শহরের বিদগ্ধ বিত্তবান নাগরিক। তাছাড়া নাটকটিও কোনো এলেবেলে হালকা নাটক নয়। শেক্সপিয়ারের ওথেলো। অন্যান্য কুশীলবরা সবাই ইংরেজ, তাদের মধ্যে এক আকস্মিক বাঙালি, এবং স্বয়ং ওথেলোর ভূমিকায়। এ তো অবিশ্বাস্য ঘটনা। কে এই বাঙালি? কেমন করে ঢুকে পড়লেন বিশুদ্ধ ব্রিটিশ বৃত্তে? শহরময় সাড়া পড়ে গেল। রই রই করে ছড়িয়ে পড়ল অজানা অচেনা অজ্ঞাতনামা বাঙালি ওথেলোর কথা। টিকিট বিক্রির ধামাকা শুরু হলো। সেই সঙ্গে কলকাতার মনে একটি প্রশ্ন, বাঙালি অভিনেতাটি কে? কি নাম তার? সাহেবদের সঙ্গে এক মঞ্চে অভিনয় করার দুঃসাহস তিনি পেলেন কোথা থেকে? ইংরেজের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ইংরেজি পারবেন তো বাঙালি বাবুটি শেষ রক্ষা করতে? বেঙ্গল হরকরা কাগজ অনেক চেষ্টা করল এহেন বাঙালি অভিনেতার নামটি জানার জন্য। সে চেষ্টা ব্যর্থ হল। জেমস ব্যারি জানেন নাম প্রকাশ করা হবে দিনক্ষণ দেখে, পরম লগ্নে। নামটি গোপন রেখে শহরের কৌতূহলকে চূড়ান্ত বিন্দুতে নিয়ে যাওয়ার মধ্যেই বাণিজ্যের চাবি। ইতিমধ্যে অভিজাত ইংরেজ মহলে নতুন ওথেলোর এই মোক্ষম বর্ণনাটি ছড়িয়ে পড়েছে। দ্য আনপেইন্টেড নিগার ওথেলো। যে বাঙালিটি ওথেলোর ভূমিকায়, তার অঙ্গে কালো রং লাগাবার কোনো প্রয়োজন হবে না। নিজেই তিনি এমন ঘোর কৃষ্ণবর্ণ। এলো 10ই অগস্ট 1848। সাঁ সুসির সামনে ক্রমশ জমে উঠছে ভিড়। ঘোড়ার গাড়ি আর পালকি থেকে ক্রমাগত নামছেন শহরের ইংরেজ এবং বাঙালি সেলিব্রিটিরা। মশাল চিরা মশাল নিয়ে সারিবদ্ধ। চারধারের রাস্তাঘাট ভিড়ের ঠেলায় বন্ধ। কলকাতায় এমন সন্ধ্যা সচরাচর দেখা যায় না। কিন্তু সাঁ সুসির দরজা খুলছে না কেন? কেউ বলছে বাঙালি ওথেলো ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, কেউ বলল স্রেফ কেটে পড়েছে, এবং বিপদ বুঝে নার্ভাস জেমস ব্যারি মদ খেয়ে বেসামাল। আরে দূর, বাঙালি ওথেলোকে দেখে শেষ পর্যন্ত ডেসডিমোনার ভূমিকায় মিসেস অ্যান্ডারসন অসুস্থ হয়ে পড়েছে। গুজব রটালো আরেক মক্কেল।
কে শ্রীমতী অ্যান্ডারসন সে আরেক গপ্প, পরে বলছি। শেষ পর্যন্ত কিন্তু 10ই অগস্ট সন্ধ্যায় সাঁ-সুসির গেট খোলেনি। ওথেলো অভিনীতও হয়নি। পরের দিন ক্যালকাটা স্টার কাগজে অভিনয় না হওয়ার কারণ জানা গেল। ওথেলোতে যেসব ইংরেজের অভিনয় করার কথা তাদের মধ্যে কয়েকজন সেনা বিভাগের কর্মী, দমদমের কমান্ডিং অফিসারের অনুমতি না নিয়ে তারা অভিনয় করতে যাচ্ছিলেন। কমান্ডিং অফিসারটি কড়া নোটিশ দিয়েছেন তারা অভিনয় করতে পারবেন না, অভিনয়ের অনুমতি দেওয়া সম্ভব নয়। 2রা অগস্টের হরকরায় আর এক খবর, 10ই অগস্ট রাতে নাকি সাঁ-সুসির দরজায় গ্রেপ্তার পরোয়ানা নিয়ে হাজির ছিল পুলিশ। আনপেইন্টেড ওথেলোর ব্যাপারে আরো উদ্দীপনা ছড়ালো শহরে। ব্যারি কি সেই সুযোগ ছাড়তে পারেন? 7 দিনের মধ্যে নতুন ওথেলো সাজিয়ে ফেললেন তিনি। 17ই অগস্ট মঞ্চস্থ হল তার ওথেলো। মূল চরিত্রে এক বাঙালি, নাম বৈষ্ণব চরণ আঢ্য। 21শে অগস্ট 1848-এর সংবাদ প্রভাকরে বেরোল এই প্রতিবেদন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে সান্স শশী নামক থিয়েটারে যেরূপ সমারোহ হইয়াছিল, বহু দিবস হল ওইরূপ সমারোহ হয় নাই। কলিকাতা ও অন্যান্য স্থানের সাহেব ও বিবি এবং এতদ্দেশীয় বাবু ও রাজাদিগের সমাগম দ্বারা নৃত্যাগারের শোভা অতি মনোরম হইয়াছিল। বেরি সাহেবের অনুষ্ঠানেরও কোনো ত্রুটি হয় নাই। তিনি সকল বিষয় অতি সুনিয়মে নির্বাহ করিয়াছেন। এতদ্দেশীয় নর্তক বাবু বৈষ্ণবচাঁদ আঢ্য ওথেলোর ভঙ্গি ও বক্তৃতার দ্বারা সকলকে সন্তুষ্ট করিয়াছেন। তিনি কোন রূপে ভীত অথবা কোন ভঙ্গি অবহেলন করেন নাই, তিনি চতুর্দিক হইতে ধন্য ধন্য শব্দ শ্রবণ করিয়াছেন এবং তাহার উৎসাহ ও সাহসও বদ্ধমূল হইয়াছে। এর 2 দিন আগে অবশ্য দ্য হিন্দু ওথেলো শিরোনামে বেঙ্গল হরকরায় লেখা হলো এই কথা, পারফর্মড বাই বাবু বৈষ্ণবচরণ আঢ্য। All expectations were centered in the young aspirant for dramatic fame, who has gallantly flung down the gauntlet to the rest of the members of the native community. Othello's entry was greeted with a hearty welcome, and the first speech, "Let him do his part," evidenced considerable study and an absence of that timidity so constantly the concomitant of a first appearance. Slim but symmetrical in person, his delivery was somewhat cramped, but under all circumstances, his pronunciation of English was for native remarkably good. সমালোচনা করতেও ছাড়েনি বেঙ্গল হরকরা। The third act was very poor, and the utterance of the finest passage, "Farewell the neighing state and the shrill trump," etc., was a dead failure. সমালোচনা শেষে এই অপমানকর পিঠ চাপড়ানো, "We are bound to make every allowance and to look with favorable eyes upon this dramatic offshoot of the native body." 19শে অগস্টের ইংলিশম্যান কাগজ কিন্তু বৈষ্ণবচরণকে একেবারে বসিয়ে দিল। In the delivery, however, the effects of the imperfect pronunciation were but too manifest. This was to be expected, but not to the extent it occurred. Scarcely a line was intelligible, and this did not arise from the low tone of voice. Othello spoke quite loud enough, but he mouthed too much. Had he spoken in his natural tone, he would have succeeded far better. শেষে প্রত্যাশিত ঈষৎ করুণা। We consider the performance wonderful for a native. নতুন উৎসাহে ওথেলোর দ্বিতীয় অভিনয়ের আয়োজন করলেন জেমস ব্যারি। আনপেইন্টেড নিগার ওথেলো বৈষ্ণবচরণ ছাড়া দর্শক আকর্ষণের আর কোনো উপায় নেই তার হাতে। তিনি জানতেন না শহরের ইংরেজ গণ্যমান্য এবং ইংরেজ অভিনেতা অভিনেত্রীদের অনেকেই ভিতরে ভিতরে ছুরি শানাচ্ছেন নিগার ওথেলোর বিরুদ্ধে।
সাঁসুসি থিয়েটার উঠে যাক, তবু ওথেলোর ভূমিকায় বৈষ্ণবচরণকে মেনে নেওয়া ইংরেজের পক্ষে অসম্ভব। পরের মাসের 12 তারিখে আবার অভিনীত হল ওথেলো। চরম আঘাত হানল 14 সেপ্টেম্বরের ইংলিশম্যান কাগজ। He failed in every sense of the word, both in conception and execution. We think everybody present must admit. Let it suffice for us to observe that the performance was tame, languid, affected, tedious, and imperfect, and a cruel infliction, undeservedly imposed upon a kind-hearted and indulgent public. মোক্ষম আঘাতে অপমানে শেষ হলেন আনপেইন্টেড নিগার ওথেলো বাস্টমচার্ন অ্যাটি। একরাশ অভিমান নিয়ে চিরদিনের মতো মঞ্চ ছাড়লেন তিনি। আর খুঁজে পাওয়া গেল না তাকে। 1849-এর 21শে মে রাতে শেষবারের মতো আলোকিত সাঁসুসির মঞ্চ। শেষ চবনিকা নেমে আসার আগে কর্ণধার জেমস বেরি পড়লেন তার নিজের লেখা একটি বিদায়ী কবিতা। Let down the curtain, put the candles out, hushed be the horse tramp, the porter's shout. Clear out theatre of all its lumber, and class the worn-out actor in the number. 1849-এর 23শে মে মিনার্ভা জাহাজে ইংল্যান্ডের পথে ভেসে পড়লেন তিনি। কলকাতা থিয়েটারের সঙ্গে ছিন্ন হল তার সম্পর্ক। বৈষ্ণবচরণ আঢ্যর কথা মনে হলে আমার মনে পড়ে সপ্তপদী সিনেমার ওথেলো উত্তম কুমারকে। ডেসডিমোনার ভূমিকায় মেম সাহেব সুচিত্রা সেন কালো উত্তম কুমারের দিকে তাকিয়ে বলছেন, ও যেন আমাকে টাচ না করে। ঠিক একই কথা হয়তো ডেসডিমোনা মিসেস অ্যান্ডারসনও বলেছিলেন নেটিভ ওথেলো বৈষ্ণবচরণকে। গ্রিন রুমের নেপথ্যে বর্ণবৈষম্যের অপমান বৈষ্ণবচরণের পক্ষে সহ্য করাটা সহজ ছিল না নিশ্চয়ই। কোন সূত্রে মিসেস অ্যান্ডারসন এসেছিলেন কলকাতার ব্রিটিশ রঙ্গমঞ্চে, সে কাহিনী আমাদের নিয়ে যায় আর এক গল্পে, মিসেস এস্থার লিচের গল্প। 1813 সালের 25শে নভেম্বর চৌরঙ্গী ও থিয়েটার রোডের দক্ষিণ পূর্ব কোণে মহাসমারোহে খুলল কলকাতার এক নতুন রঙ্গালয়, চৌরঙ্গী থিয়েটার। সাধারণ বাঙালি দর্শকের জন্য এ থিয়েটার নয়, মূলত ইংরেজের জন্যই এই রঙ্গালয়, এবং শুধু সম্ভ্রান্ত বাঙালিদের জন্য। তাদেরই একজন, বয়স 19, নাম দ্বারকানাথ ঠাকুর, জড়িয়ে পড়লেন চৌরঙ্গী থিয়েটারের সঙ্গে। তার নেপথ্যে আর্থিক মদতে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠল এই থিয়েটার। চৌরঙ্গী থিয়েটারের যে কোনো সমস্যায় তিনি বন্ধুর মতো পাশে। চৌরঙ্গী থিয়েটার জন্মের বছর 3 আগে 1810-এর 14 জুলাই মিরাটে জন্মালো এক ইংরেজ কন্যা, নাম এস্থার। বাবা ফ্ল্যাটম্যান ইংরেজ, সৈনিক বিভাগে কাজ নিয়ে এসেছেন এদেশে। এস্থারের যত বয়স বাড়ছে ততই বোঝা যাচ্ছে এ মেয়ে যেমন মেধাবী তেমন সুন্দরী, এবং তার মধ্যে আছে সাবলীল অভিনয় ক্ষমতা। এস্থার বাবাকে হারালেন খুব কম বয়সে। মাত্র 12 বছর বয়সে তার বিয়ে হয়ে গেল 17 বছরের বড় এক বিপত্নিক ইংরেজ জন লিচের সঙ্গে। জন চাকরি করেন বহরমপুরে, এস্থার যোগ দিলেন সেখানের রঙ্গালয়ে। নাম ছড়িয়ে পড়ল তার খুব তাড়াতাড়ি। 1826 সালে তিনি এলেন চৌরঙ্গী থিয়েটারে অভিনয় করতে। এস্থার তখন 16, দ্বারকানাথ 32। এস্থার শুরু করলেন অভিনয় পিছু 59 টাকায়। দ্বারকানাথের অর্থে রমরম করছে চৌরঙ্গী থিয়েটার। এস্থারের উপার্জন বাড়তে লাগলো। প্রতি রাতের জন্য তিনি পেতে লাগলেন 150 টাকা। 1826 থেকে 1838 চৌরঙ্গী থিয়েটারের সব নাটকের নায়িকা পরমা সুন্দরী ইংরেজ অভিনেত্রী এস্থার লিচ। 1835-এর 15 অগস্ট দ্বারকানাথ 30,100 টাকায় কিনে নিলেন চৌরঙ্গী থিয়েটার। তার বয়স 41, এস্থার 25। একদিকে দ্বারকানাথের অর্থ,
অন্যদিকে এস্থেরের সৌন্দর্য আর প্রতিভা। অসামান্য দ্বারকানাথ এস্থের রসায়ন দানা বাঁধল। 1838-এ বিলেতে ছুটি কাটাতে গেলেন এস্থের। এস্থেরের অনুপস্থিতিতে আলো নিভে গেল কলকাতার। 1839-এর জুনে ফিরে এলেন তিনি। এসেই খবর পেলেন 31শে মে গভীর রাতে চৌরঙ্গী থিয়েটার পুড়ে ছাই হয়ে গিয়েছে। থিয়েটার ছাড়া বাঁচবেন কি করে এস্থের? কিন্তু কে দেবেন নতুন রঙ্গালয় তৈরির খরচ? 1840-এর 22শে ফেব্রুয়ারি ওরিয়েন্টাল অবজারভার পত্রিকায় লেখা হলো, That clever actress, Mrs. Leach, has issued proposals for building a new theatre by subscription, and the list headed by a splendid donation of 1,000 rupees from Lord Auckland and another of the same amount from Babu Dwarkanath Tagore is, we are glad to see, rapidly filling. চৌরঙ্গী থিয়েটার পুড়ে যাওয়ায় দ্বারকানাথের অনেক টাকা নষ্ট হয়েছে। তা সত্ত্বেও এস্থেরের জন্য নতুন রঙ্গমঞ্চ তৈরি করতে দ্বারকানাথ যে টাকা ঢালতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না, এই কথা কি জানতেন না বুদ্ধিমতী অভিনেত্রীটি? 1841-এর 8ই মার্চ খুলল পার্ক স্ট্রিটে কলকাতার নতুন থিয়েটার সাঁ সুসি, যা সর্বময় কর্ত্রী এস্থের লিচ। 2 বছর পরে সাঁ সুসিতেই অভিনয় করার সময় আগুন লেগে গেল এস্থেরের পোশাকে। তারিখটা 1843-এর 2রা নভেম্বর। মজার নাটক হ্যান্ডসাম হাজব্যান্ডে নায়িকার ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। এস্থের মারা গেলেন 18ই নভেম্বর রাত্রে, বয়স 34। দ্বারকানাথের কোনো জীবনীতে এস্থের তেমন স্পষ্ট হয়ে ওঠেননি। যে ম্লেচ্ছ সংসর্গের জন্য দ্বারকানাথের স্ত্রী স্বামীর সঙ্গে সহবাস বর্জন করেছিলেন, তার একটি কারণ কি এস্থের? রবীন্দ্রনাথ দ্বারকানাথের বহু চিঠিপত্র, বাণিজ্যিক নথি ইত্যাদি পুড়িয়ে দিয়েছিলেন। তার মধ্যে কি এস্থেরকে লেখা, এস্থেরের কাছ থেকে পাওয়া কোনো চিঠি ছিল না? ছিল না কোনো প্রমাণ এস্থের দ্বারকানাথ ঘনিষ্ঠতার? এস্থের লিচকে নিয়ে কোনোদিন হয়তো গবেষণা হবে, পাওয়া যাবে এসব প্রশ্নের উত্তর। এইটুকু শুধু এখানে বলে রাখি যে মিসেস অ্যান্ডারসন হয়েছিলেন বৈষ্ণবচরণের ডেসডিমোনা। তিনি এস্থেরের কন্যা। তিনিও অভিনেত্রী হিসেবে সাঁ সুসিতে যোগ দেন এবং মায়ের মতো তিনিও মারা যান দুর্ঘটনায়। 1859-এর এক রাত্রে হাওড়ায় অভিনয় করে নৌকোয় গঙ্গা পেরিয়ে কলকাতায় ফিরছিলেন শ্রীমতী অ্যান্ডারসন। হঠাৎ ডুবে গেল তার নৌকা শ্রাবণ মাসের বর্ষণের মধ্যে ভরা গঙ্গার অন্ধকারে। এরকম আরো অনেক গল্পে উপচে পড়ছে অমল মিত্রের কলকাতায় বিদেশি রঙ্গালয়। প্রথম প্রকাশ 1967-তে। সেই থেকে এটি আমার বড় আদরের বই। এখন আশা করি শ্রোতাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে কেন আমি বলছিলাম বাঙালির সাথে ওথেলোর নারীর যোগ। বাংলা থিয়েটারের ঐতিহ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে ওথেলো। সেই সঙ্গে বিস্তৃত হয়েছেন দ্য পেইন্টেড নিগার, আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধার বাবু বৈষ্ণবচরণ আঢ্য। একই সঙ্গে আমরা জানতে পারলাম কিভাবে এস্থের লিচ এবং শ্রীমতী অ্যান্ডারসনের মতন 2 ইংরেজ অভিনেত্রী ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন বাংলা থিয়েটারের রক্তে।